বিপদসীমার উপরে 14 নদ নদী, পানিবন্দী কয়েক লাখ, ত্রাণ পাচ্ছে না বানভাসীরা। রিজেন্টের শাহেদের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু, তথ্য চেয়ে 3 প্রতিষ্ঠানকে চিঠি। জেকেজির সাবরিনার বিরুদ্ধে জালিয়াতির মামলা, ডিবিতে রিমান্ডে জিজ্ঞাসাবাদ। কোরবানির হাটে বাড়ছে করোনা ঝুঁকি, ট্রেনে পশু বহনে খরচ সর্বোচ্চ 2500। এবং কুয়েতের 2 এমপিকে 16 কোটি টাকা ঘুষ দেন পাপুল, জিজ্ঞাসাবাদ শেষে কৌশলী। স্বাগত 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে, আপনাদের সাথে আছে আমি আতিফ আঞ্জুমান। শিরোনাম শুনছিলেন এতক্ষণ, এবার জানিয়ে দেব পুরো খবর। বৃষ্টি ও উজানের ঢলে দেশের 14টি নদীর পানি 22টি পয়েন্টে বিপদসীমার উপরে রয়েছে। ফলে দেশের উত্তর, পূর্ব, মধ্য ও দক্ষিণ পূর্বাঞ্চলের 10 জেলায় দ্বিতীয় দফা বন্যায় বিপর্যস্ত জনজীবন। নতুন করে প্লাবিত হচ্ছে অনেক এলাকা। টানা বৃষ্টিতে কুড়িগ্রামে ধরলা নদীর পানি আজ বিপদসীমার 100 সেন্টিমিটার ও ব্রহ্মপুত্রের পানি 85 সেন্টিমিটার উপরে বইছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানির প্রবল চাপে কুড়িগ্রাম সদরের সারডুবে বিকল্প বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে 5টি গ্রাম নতুন করে প্লাবিত হয়েছে। সুরমা ও কুশিয়ারা নদীর পানি স্থিতিশীল থাকায় অপরিবর্তিত রয়েছে সিলেট, নেত্রকোনা ও ফেনীর বন্যা পরিস্থিতি। তবে তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার নিচে নামায় লালমনিরহাট, নীলফামারী ও রংপুরে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। এ দফায় জামালপুরের 7 উপজেলা ও সিরাজগঞ্জের 5 উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ নতুন করে ভোগান্তিতে। নীলফামারী বন্যা পরিস্থিতির সবশেষ খবর জানতে এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন। জসিম, দ্বিতীয় দফায় কোন কোন এলাকা নতুন করে প্লাবিত হয়েছে আর কোন কোন এলাকায় ভাঙন দেখা দিয়েছে? হ্যাঁ, দ্বিতীয় দফায় বন্যায় এই নীলফামারীর যে তিস্তা নদী যে রয়েছে, সেই তিস্তা নদীর এখন বিপদসীমার নিচে প্রবাহিত হয়েছে। আপনি জানেন যে গত 4 দিন আগে যে শুরু হয়েছিল সেই বিপদসীমার উপরে পানি, যা গত সোমবার রাতে 55 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত, যা এই সেরা এই যে মানে এই ব্যারেজ প্রকল্পের সর্বোচ্চ যে কর্মকর্তা বলেছেন যে এটি ছিল সেই গত যত বছর হয়েছে তার চেয়েও এটি ছিল রেকর্ড। আমি যে বিষয়টি আপনাকে এখন জানাতে চাচ্ছি যে আসলে নতুন করে কোনো এলাকা প্লাবিত নয়। আমি তিস্তা ব্যারেজের যে সেই উজানে আমি রয়েছি, সেখানে নদী ভাঙ্গন দেখা দিয়েছে তিস্তার। ইতিমধ্যে আমি আপনাকে দেখাতে চাই একটু যে ইতিমধ্যে তিস্তার এই ভাঙ্গনে এখানকার প্রায় 10টি পরিবারের ভিটেমাটি সব নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখন যেগুলো রয়েছে সেই বাড়িগুলো দ্রুত সরিয়ে নেওয়ার জন্য তার লোকজন কাজ করছে এবং একটি নৌকা আমি দেখেছি যেটা ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় থেকে দেওয়া, সেই নৌকাতে করে এই সমস্ত বাড়িঘরগুলো মানুষ তাদের নিরাপদ স্থানে চলে যাচ্ছে। বিশেষ করে উঁচু স্থানে কিংবা বাঁধে তারা আশ্রয় নিয়েছে। আর যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেই আশ্রয় কেন্দ্রতে যারা উঠেছিল, পানি নেমে যাওয়ার কারণে আশ্রয় কেন্দ্রের মানুষ আবারও সেই নিজ জায়গায় ফিরে এসেছে। কিন্তু যাদের ভিটেমাটি সেই নদীগর্ভে বিলীন হয়ে গেছে তারা কিন্তু আর ফিরে আসতে পারছে না, তারা সেই তাদের উঁচু স্থানে অবস্থান করছে। আমি ত্রাণের বিষয়ে কথা বলেছি। আসলে এখানকার লোকজন বলছে যে এ পর্যন্ত এই জায়গায় কোনো সে প্রশাসনিক কর্মকর্তা কিংবা অন্য কেউ এখন পর্যন্ত এখানে আসেনি। আরেকটি বিষয় জানাবেন, আপনি বলছিলেন যে যাদের ভিটেমাটি নদীগর্ভে বিলীন হয়ে গেছে তারা ফিরে আসছে না, তো তাদের সহায়তায় প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে? প্রশাসনের পক্ষ থেকে যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে আমাকে ইতিমধ্যে জানিয়েছে এখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী। তিনি বলেছেন যে 110 মেট্রিক টন চাল আর 1000 শুকনো খাবার আর 1 লক্ষ টাকা তারা বরাদ্দ পেয়েছে এবং সেটি এখনো প্রক্রিয়াধীন রয়েছে কাজের। ইউপি চেয়ারম্যানের মাধ্যমে সে সমস্ত ত্রাণগুলো তাদের মাঝে বিতরণ করবে। তার সংখ্যা হলো 4000
775 জন পরিবার ক্ষতিগ্রস্ত পরিবার, কিন্তু যারা এই ভেঙে গেছে যাদের ভিটে মাটি, তাদের ব্যাপারে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত এখনো নাই। তারা সেই বাঁধের উঁচু বাঁধে সেই একটি ছোট চালা দিয়ে কোন রকমে তারা দিনাতিপাত করছে। তবে এখানকার স্যানিটেশন বিষয়টা একেবারে নাজুক অবস্থা রয়েছে। রাস্তাঘাটে যে ভেঙে গেছে ইয়ার কারণে, এই বন্যার কারণে তারা এই রাস্তাঘাটে চলাফেরা করতে পারছে না, এবং শুকনো খাবার যতটুকু আছে তাও তাদের প্রায় শেষ হয়ে গেছে। বিশেষ করে শিশুরা, যারা শিশু রয়েছে তাদেরও সমস্যায় পড়েছে অনেক। আর বিশেষ করে কুরবানির ঈদের লক্ষ্য রেখে যে সমস্ত এই চরের মানুষ গরু লালন পালন করেছিল, তাদের সেই গরুগুলো গোখাদ্য সংকটের কারণে। জসিম, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আমরা আবার আপনার সাথে যোগাযোগ করব। নীলফামারী বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। 16 বছর পর বড় বন্যার কবলে হাওড়ের জেলা সুনামগঞ্জ। 2 দফায় প্লাবিত হয়েছে সদর পৌর এলাকার 20 পাড়া মহল্লা ও 8 উপজেলা। বাসাবাড়িতে উঠেছে পানি, তলিয়ে গেছে সড়ক। স্থানীয়রা বলছে করোনা ও বন্যায় ঘরবন্দি ও কর্মহীন হয়ে পড়েছে তারা। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ারও অভিযোগ বানভাসীদের। জুনের শেষে উজানের ঢলের পানি সরতে না সরতেই সুনামগঞ্জে আবারও বন্যার হানা। সদরের 9 নম্বর ওয়ার্ড কালীপুর হাওরের কাছাকাছি হওয়ায় প্রতি বছর বন্যায় প্লাবিত হয় এই এলাকা। এবারও প্রতিটি বাড়িতে ঢুকেছে উজানের পানি, রাস্তা ডুবে বন্ধ হয়ে গেছে যাতায়াত। নৌকাতে যাওয়া লাগে, যাতায়াত করা লাগে। সেদিকে দক্ষিণ দিকে গেলে আমরা এদিকে 5 ফুট আছে পানি রাস্তা। আমরা বাচ্চা কাচ্চা লইয়া বড় কষ্ট আছে, পানির উপরে মনে হচ্ছিল চোখে বইয়া দিন কাটাইতেছিল। প্রত্যেক বছরই আমরা এই বন্যায় ডুবি আর কি, কিন্তু কেউ আমাদেরকে দেখে না। করোনার কারণে এমনিতেই ঘরবন্দি মানুষ, নেই কাজও, তারপরও বন্যায় আরও শোচনীয় অবস্থা। পৌর এলাকায় নবীনগর, 16 ঘর, মল্লিকপুর, নতুনপাড়া, হাজিপাড়া, বড়পাড়া সহ 20 মহল্লায় প্রায় 20,000 মানুষ পানিবন্দী। অনেকের বাসা বাড়িতেও পানি উঠে গেছে। কেউ এই এলাকার কোনো যে জনপ্রতিনিধি কেউ এই পর্যন্ত এই দিকে যে পানিটা আইছে কেউ কোনো খোঁজখবর নিতেছে না। পৌর মেয়র বলছেন 36 টন জিআর চাল বরাদ্দ হয়েছে। নিচু এলাকার সড়ক উঁচু করতে 30 কোটি টাকার টেন্ডার পাশ হয়েছে। কাজ শুরু হবে ডিসেম্বরে। আমাদের চলমান 30 কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার ভিতরে অধীনে টেন্ডার হয়ে গেছে, কন্ট্রাক্টর নিয়োগ হয়ে গেছে। আমরা অলরেডি কাজ শুরু করে দিয়েছিলাম। প্রতি ডিসেম্বরের আপনার পৌর নির্বাচনগুলো হবে, আমরা তার আগে আমাদের ওয়াদা কমিটমেন্ট পূরণ করব ইনশাআল্লাহ। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে সুনামগঞ্জ ও দিরাই পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। আগামী কয়েকদিন ভারতের মেঘালয় ও চেরাপুঞ্জিতে ভারী বৃষ্টি হতে পারে। এতে সুনামগঞ্জের বন্যার আরও অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সুনামগঞ্জ। মৌসুমের প্রথম দফা বন্যায় উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলে বিভিন্ন জেলায় যোগাযোগ ব্যবস্থার ব্যাপক ক্ষতি হয়েছে। কাঁচা পাকা রাস্তার পাশাপাশি অনেক এলাকার কালভার্টও ভেঙে গেছে, কোনো কোনো এলাকা হয়ে পড়ছে বিচ্ছিন্ন। সব মিলিয়ে চরম ভোগান্তিতে বন্যা কবলিত এলাকার বাসিন্দারা। বৃষ্টি ও উজানের ঢলে জুনের শেষ সপ্তাহে পানি বাড়তে শুরু করে দেশের বেশিরভাগ নদ নদীতে। প্লাবিত হয় উত্তর পূর্ব ও মধ্যাঞ্চলের 15 জেলা। তলিয়ে যায় সুনামগঞ্জ পৌর এলাকার পাশাপাশি তাহিরপুর, জামালগঞ্জ সহ 6 উপজেলার বেশিরভাগ নিচু এলাকা। সপ্তাহব্যাপী স্থায়ী প্রথম দফার এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে জেলার প্রায় 100 কিলোমিটার সড়ক। লালমনিরহাটেও বিভিন্ন গ্রামের রাস্তায় বেহাল দশা। পাকা সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ভেঙে গেছে বেশ কটি কালভার্ট। গাইবান্ধার 4 উপজেলার কাঁচা পাকা অন্তত 1000 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত। চওড়াপাড়া, কালমাটি, চওড়াপাড়ার এই রাস্তাটা কোনো মেরামত নাই 7-8 বছর ধরিয়ে। এই দেন বন্যাতে মানুষ চলতে পারে না এই রাস্তায়। রাস্তাটা একবারে অচল হয়ে গেছে। ওই যে ভ্যান নিয়ে যাইতেছে, ওই যে ডুবিয়ে যাইতেছে। আমরা পাড়ায় নেংটি খেতেছে, রাত্রের বেলা যখন বাড়ি যাই ভিজিয়ে যাই। কুড়িগ্রামে ভাঙা সড়কের উপর বন্যার পানি বয়ে যাওয়ায় স্থানীয়দের চলাচলে চরম ভোগান্তি হচ্ছে। এর মধ্যে যাত্রাপুর সড়কের একটি বাইপাস সড়ক ভেঙে যাওয়ায় নৌকায় প্রতিদিন ঝুঁকি নিয়ে যাতায়াত করছে স্থানীয়রা। জামালপুরের 7 উপজেলায় ক্ষতি হয়েছে অন্তত 126 কিলোমিটার কাঁচা ও 24 কিলোমিটার পাকা সড়ক এবং 4টি সেতু। প্রতিবার তলে যায়, ভাঙি যায়, রাস্তা ঠিক করে না। বন্যায় মালামাল বা বাজার সদাই নিয়ে যেতে পারি না, 4-5 জায়গায় ভাঙানো। এই রাস্তাগুলো ভালো করার দরকার না? আমাদের বাড়ির আশেপাশে যে এতগুলো মেম্বার চেয়ারম্যান আছে, কারো জগৎ কি এই রাস্তাগুলো পড়ে না? বন্যায় শেরপুর সদর উপজেলার 4টি গ্রাম সহ আশপাশের এলাকায় 30,000 মানুষের চলাচলে 2টি সড়ক ক্ষতিগ্রস্ত। প্রথম দফার বন্যায় টাঙ্গাইলে ক্ষতিগ্রস্ত হয় 52 কিলোমিটার কাঁচা ও আধা পাকা রাস্তা এবং 7 কিলোমিটার পাকা সড়ক।
এখন যে অবস্থা আমাদের চলাফেরা খুবই কষ্ট। বর্তমান এই ডিজিটাল বাংলাদেশে বর্তমানে এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতি মোকাবেলায় এরকম রাস্তা কোথাও পাওয়া যায় না। আমাদের কাছে যে তথ্যপত্র দিচ্ছে সেগুলো আমরা সংরক্ষিত করতেছি এবং পরবর্তী পর্যায়ে আমরা এটা সম্মিলিতভাবে আমাদের অধিদপ্তরকে অবহিত করব এবং এই ক্ষয়ক্ষতির ব্যাপারে অধিদপ্তর আমাদের কাছে যেভাবে তথ্য নিচ্ছেন সেই ক্ষয়ক্ষতির পরিমাণ অনুযায়ী আমরা এলাকার যেন প্রতিটা আমরা প্রকল্প নেওয়ার চেষ্টা করি। দ্বিতীয় দফা বন্যায় এখনও তলিয়ে আছে লালমনিরহাট, কুড়িগ্রাম, ফেনী, সিলেট সহ 10 জেলার বিস্তীর্ণ অঞ্চল। রেশমি নন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান পলাতক মোহাম্মদ শাহেদের অনিয়ম ও দুর্নীতি অনুসন্ধানের জন্য তথ্য চেয়ে স্বাস্থ্য অধিদপ্তর, বাংলাদেশ ব্যাংক ও আয়কর বিভাগের কাছে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের প্রধান কার্যালয় থেকে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIEU এর প্রধান বরাবর চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখার লাইসেন্স বিষয়ক কাগজপত্র, স্বাস্থ্য অধিদপ্তরের সাথে করোনা পরীক্ষার চুক্তিপত্র, নমুনা পরীক্ষার রিপোর্ট ও বিলের কপি সহ বিভিন্ন নথি চাওয়া হয়েছে। এছাড়া বাংলাদেশ ব্যাংকের BFIEU এর কাছে রিজেন্ট হাসপাতাল গ্রুপের বিভিন্ন ব্যাংকের হিসাব, শাহেদের ব্যক্তিগত হিসাব ও তার পরিবারের সদস্যদের নামে থাকা ব্যাংক ঋণের বিবরণ সহ নথিপত্র চাওয়া হয়েছে বলেও জানা গেছে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিশাদ হুদা। রিশাদ, শাহেদের বিরুদ্ধে তদন্ত কতদূর এগিয়েছে আর 3 প্রতিষ্ঠানে দেওয়া চিঠিতে আর কি কি তথ্য চাওয়া হয়েছে? শাহেদের বিরুদ্ধে আসলে বলা যায় যে অনুসন্ধান পূর্ণ মাত্রায় শুরু হতে যাচ্ছে। 3 প্রতিষ্ঠানে সকাল পর্যন্ত 3 প্রতিষ্ঠানে তার বিরুদ্ধে তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছিল। এখন পর্যন্ত পরবর্তীতে কিন্তু আরও 6 প্রতিষ্ঠানের, অর্থাৎ এখন মোট 9 প্রতিষ্ঠান থেকে তার বিষয়ে তথ্যাদি চাওয়া হয়েছে। এর মধ্যে ব্যাংক আছে, স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন শাখা উপশাখা আছে এবং এমনকি পুলিশের কাছ থেকে উত্তরার পশ্চিম থানা থেকেও কিন্তু তার সম্পর্কে তথ্য চাওয়া হয়েছে। এরকম মোট 9টি জায়গা থেকে কিন্তু তারকে নোটিশ দিয়ে তার সম্পর্কে নথিপত্র চাওয়া হয়েছে। অর্থাৎ আমরা যা বুঝতে পারছি যে এই তথ্যের 2-1 দিনের মধ্যেই এই যে নথিগুলো চাওয়া হয়েছে এই সব চিঠির যদি উত্তর আসে তাহলেই কিন্তু বলা যায় যে শাহেদ করিমের বিষয়ে যে অনুসন্ধান চলছে সেটি একটি পূর্ণ মাত্রা পাবে এবং অনুসন্ধান প্রতিবেদন খুব দ্রুতই শেষ করা সম্ভব হবে বলে আমাদের মনে হচ্ছে এবং প্রচুর তথ্য, আরও অনেক চাঞ্চল্যকর তথ্য উঠে আসবে এটাই আমাদের মনে হচ্ছে। সব কিছু মিলিয়ে তা আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে কথা বলেছি। তদন্ত করছেন দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক, তার নেতৃত্বে 3 সদস্যের একটি টিম তদন্ত করছে। তা এখন পর্যন্ত মোট 9টি প্রতিষ্ঠানের কাছ থেকে তারা তথ্য তলব করেছেন। এই সব ইনফরমেশন পেলেই তদন্তকারীরা, অনুসন্ধানকারী কর্মকর্তারা আশা করছেন যে তাদের অনুসন্ধান তারা খুব শীঘ্রই শেষ করতে পারবেন এবং পরবর্তীতে সেই অনুসন্ধানের ভিত্তিতে মামলা তারা করতে পারবেন বলে তারা আশা করছেন। এদিকে জেকেজি গ্রুপের যে চেয়ারম্যান সাবরিনা আরিফ, ডক্টর সাবরিনা আরিফ, তার বিষয়ে কিন্তু দুদক অনুসন্ধান শুরু করতে যাচ্ছেন। দুদকের একজন উপপরিচালক সেলিনা আক্তার মনি, তার নেতৃত্বে 3 সদস্যের একটি টিম গঠন করা হচ্ছে, আমরা এতদূর খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। তার বিরুদ্ধে আসলে অবৈধ সম্পদ অর্জনের যে অভিযোগ, অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন করেছেন, এই অভিযোগে তার বিষয়ে আসলে ইনকোয়ারি করবেন। আপনারা জানেন যে করোনার পরীক্ষা না করেই তিনি তার যে প্রতিষ্ঠান, সে প্রতিষ্ঠান ফলাফল প্রকাশ করেছে, অর্থাৎ রোগীদেরকে দিয়েছে, এরকম কিন্তু অভিযোগ আছে। তার বিরুদ্ধে অভিযোগ এসেছে যে এই প্রক্রিয়ায় তিনি প্রচুর পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। সেই অভিযোগটি কিন্তু আসলে তারা তদন্ত বা অনুসন্ধান করে দেখবেন। সেগুনবাগিচায় দুদক কার্যালয়ের সামনে থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রিশাদ হুদা।
জেকেজি চেয়ারম্যান ডাক্তার সাবরিনার বিরুদ্ধে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার মামলা ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ কমিশনারের নির্দেশে মামলাটি তদন্তের দায়িত্ব পেয়েছে গোয়েন্দা পুলিশের তেজগাঁও বিভাগ। এর আগে সোমবার করোনা পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরী 3 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে বৃহস্পতিবার আবারও তাকে আদালতে তোলা হবে। রোববার গ্রেফতারের পর তেজগাঁও থানায় পুলিশি হেফাজতে ছিলেন সাবরিনা। সাবরিনার প্রতিষ্ঠান জেকেজি হেলথ কেয়ারের বিরুদ্ধে 15,460টি করোনা ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ এনেছে পুলিশ। করোনার সময়ে অন্য হাসপাতালগুলোতে কমেছে রোগী ভর্তি, অপারেশন ও সব ধরনের সেবা। অস্ত্রোপচার, হার্টের রিং পরানো সহ রোগীর সংখ্যা নেমে এসেছে অর্ধেকে। তবে 3 মাস পর জুলাইয়ে রোগী ভর্তি বেড়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে প্রতিদিন 3 থেকে 400 রোগী সেবা নেন। সারা বছর এখানে সিটের সংকট থাকে, কিন্তু করোনাকালে একেবারে ভিন্ন চিত্র। হাসপাতালটিতে প্রতিদিন 25 থেকে 30 জনের এনজিওগ্রাম করা হতো, অথচ এপ্রিল থেকে জুনে হয়েছে মাত্র 11 জনের। এর মধ্যে 2 মাস এনজিওগ্রাম ও হার্টে রিং পরানো বন্ধ ছিল। যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে, মানুষও ব্যাপারটা বুঝতে পারছে যে কিভাবে চলতে হবে। আস্তে আস্তে বিশেষ করে জুন মাস থেকে এটা বাড়া শুরু হয়েছে। এখন প্রতিদিন আমাদের কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, পেডিয়াট্রিক কার্ডিওলজি এগুলো বাদ দিয়ে আমাদের এখন শুধু কার্ডিওলজিতেই অন অ্যান অ্যাভারেজ 40 to 50 পেশেন্ট প্রতিদিন ভর্তি হচ্ছে। একই অবস্থা 664 বেডের ঢাকা শিশু হাসপাতালেও। এখানে দিনে বহির্বিভাগে 8 থেকে 1200 শিশু সেবা নিলেও এখন নিচ্ছে সর্বোচ্চ 250 জন। অবস্থা ভালো হওয়ার সাথে সাথে রুটিন অপারেশনগুলো শুরু হয়। সমস্ত স্বাস্থ্যবিধি মেনে আমাদের অপারেশন চলে। গত মাসে আমাদের 120 থেকে 125টি অপারেশন হয়েছে এবং ধীরে ধীরে সেই সংখ্যা আস্তে আস্তে বাড়ছে। অন্য হাসপাতালগুলোতেও প্রায় একই অবস্থা। করোনা সংক্রমণের পর মার্চ থেকে রোগী কমতে শুরু করে। জুনে সীমিত আকারে সেবা চালু হলেও জুলাইতে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 200 টাকা ফি নির্ধারণ রিপোর্ট পেতে ভোগান্তি, কয়েকটি প্রতিষ্ঠানে নমুনা নিয়ে কেলেঙ্কারির ঘটনায় করোনা পরীক্ষার আগ্রহ হারাচ্ছে মানুষ। সংকট নিরসনে স্বাস্থ্য বিভাগকে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি র্যাপিড অ্যান্টিজেন কিটের মাধ্যমে পরীক্ষা চালুর আহ্বান জানিয়েছে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। নমুনা পরীক্ষার জটিলতা ও দীর্ঘসূত্রতা কমিয়ে দ্রুত পদক্ষেপ নিতে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতি আহ্বান জানিয়েছে সাধারণ মানুষ। রাজধানীর যাত্রাবাড়ি কমিউনিটি সেন্টারে ব্রাকের নমুনা সংগ্রহের বুথ। ভিড় নেই একেবারেই। মঙ্গলবার দুপুর 12টা পর্যন্ত করোনা পরীক্ষার নমুনা দিতে এসেছেন মাত্র 4 জন। এখন তো মানুষ একটু আতঙ্কে রয়েছে যে কোথায় কিভাবে যাচ্ছে, গেলে তাদের নিশ্চয়তা পাচ্ছে না, সেখানে অনেকটাই কম আসতেছে। প্রথম দিকে যেরকম টেস্ট হইতো এখন একটু কম হচ্ছে। মিটফোর্ড হাসপাতালে সকাল 9:30টায় নমুনা সংগ্রহ শুরু হওয়ার কথা থাকলেও 10:30টায়ও কেন্দ্রের দরজায় ঝুলছে তালা। অনিয়ম আর ভোগান্তি নিয়ে নানা অভিযোগ ভুক্তভোগীদের। এইগুলা মানুষগুলো সকাল থেকে এই পর্যন্ত দাঁড়ানো, এখনো আমাদের ফর্ম ফিল আপ করার জন্য কোনো লোক আসে নাই। একটা সরকারি হসপিটাল যদি তারা টাইম মেনটেন না করে চলে, তাহলে আমরা সাধারণ পাবলিক কার কাছে গিয়ে আমরা এই দাবি জানাবো? ভোগান্তির কারণে মানুষে করোনা পরীক্ষা করতে চায় না এখন বর্তমানে। 7টা বাজে আইন ধরতে কয়, 7টা বাজে আইন ধরলে যদি আমরা 11টা বাজে ডাক্তার হয় তাহলে আমরা কোন সময় দেখাবো? রাজধানীর অন্যান্য কেন্দ্রগুলোতেও কমেছে নমুনা সংগ্রহের সংখ্যা। করোনা পরীক্ষার ফল নিয়ে জালিয়াতির ঘটনায় সাধারণের মধ্যে তৈরি হয়েছে আতঙ্ক। এভাবে মানুষকে ধোঁকা দেওয়া উচিত না, কারণ আমরা আসলে অসহায়। এখন এই অসহায়ত্বের সুযোগটা নেওয়া কোনোভাবেই উচিত না। এটা খুবই খারাপ একটা বিষয়। আর প্রথম যখন ফ্রি ছিল তখন অনেক মানুষ ছিল, এখন টাকা নেওয়ার পর একটু মানুষ কমছে। এই অবস্থায় জনভোগান্তি কমিয়ে দ্রুত ফল পেতে র্যাপিড অ্যান্টিজেন কিটের বিকল্প নেই বলে মত জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে যেহেতু দুর্নীতি করেছে, তাদের একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এই মুহূর্তে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট খুবই দরকার। আমাদের পরামর্শক কমিটি কিন্তু 1 থেকে 1.5 মাস আগে সেই পরামর্শ দিয়েছে। আমলাতান্ত্রিক জটিলতার কারণে এখনো সেটা বাস্তবায়ন হচ্ছে না। আজকে যদি 1 থেকে 1.5 মাস আগে এই র্যাপিড অ্যান্টিজেন টেস্ট চালু হতো, তাহলে কিন্তু এই আলোচনা সমালোচনা থাকতো না। এদিকে স্বাস্থ্য অধিদপ্তর বলছে, আগে নমুনা পরীক্ষা বিনামূল্যে হয়, অনেকেই পরীক্ষা করাতেন, কিন্তু ফি নির্ধারণের পর মানুষের আগ্রহ কিছুটা কমেছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিদেশ যেতে সরকার অনুমোদিত হাসপাতালে করোনা পরীক্ষা করতে হবে। পাসপোর্ট নম্বর অনুযায়ী রিপোর্ট পাবে ব্যক্তি ও ইমিগ্রেশন বিভাগ। এ তথ্য অনলাইনে মজুদ থাকবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। কেউ যাতে জালিয়াতি করতে না পারে সেজন্য নজরদারিও বাড়ানো হচ্ছে। করোনায় প্রায় ৩ মাস বাংলাদেশ থেকে বেশিরভাগ আন্তর্জাতিক রুটে ফ্লাইট বন্ধ ছিল। জুনের শেষ দিকে কয়েকটি রুট চালু হয় সীমিত পরিসরে। সে সময় ফ্লাইটে বাংলাদেশি যাত্রীরা করোনা সনদ নিয়ে যাওয়ার পরও পজিটিভ শনাক্ত হয়। এতে ফ্লাইট আবারও বন্ধ করে দেয় ইটালি, জাপান, চীন ও সাউথ কোরিয়া। স্থগিত রয়েছে সংযুক্ত আরব আমিরাত ও তুরস্ক। এ অবস্থায় দেশের ভাবমূর্তি পুনরুদ্ধারে বিদেশ ভ্রমণে করোনা নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়া পাসপোর্টধারীর করোনা সনদের সত্যতা যাচাই করতে ইমিগ্রেশনে চালু করা হচ্ছে অনলাইন সার্ভিস। যেহেতু এয়ারপোর্টে সবকিছু অনলাইন কানেকশন আছে, কানেক্টিভিটি আছে, পাসপোর্ট নাম্বার বা আমার আইডি নাম্বার যা আছে ওটা দিয়ে ওরাও কিন্তু ওখানে চেক করে নিতে পারে সার্টিফিকেট এটা ভুয়া না জেনুইন। এই যেরকম কয়েকটা কেলেঙ্কারি হয়ে গেল না, এই ধরনের কেলেঙ্কারি যে না হয়, যাদের পারমিশন আছে ওদের উপরেও কিন্তু আমরা একটা নজরদারি করব। অভিবাসন বিশেষজ্ঞরা বলছেন, এখন বিমানের টিকিট, ভিসা, ভ্রমণ ফি ছাড়াও করোনা সনদের জন্য যাত্রীকে গুনতে হবে বাড়তি টাকা। শ্রমিকদের ক্ষেত্রে এ খরচ সরকারকে বহন করার তাগিদ দিয়েছেন। পরীক্ষার যে খরচের কথা সেটি অভিবাসীদের উপরে সেই চাপটা না পড়ুক, এটাই আমরা অবশ্যই চাইব। বিএমইটিতে যদি একটি পরীক্ষা কেন্দ্র তারা স্থাপন করতে পারে এবং সেটা সরকারি তত্ত্বাবধানে, তবে অন্তত নিশ্চিত হওয়ার কিছুটা অন্তত দায় দায়িত্বটা সরকার নিতে পারে। করোনা সনদ দেখানোর পদ্ধতি দীর্ঘ সময় চালু থাকতে পারে, তাই নীতিমালা তৈরি জরুরি বলে মনে করেন বিশেষজ্ঞরা। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুয়েতের 2 সংসদ সদস্যকে 16 কোটি টাকা ঘুষ দেওয়ার কথা স্বীকার করেছেন মানব ও অর্থ পাচারের অভিযোগে আটক বাংলাদেশের সংসদ সদস্য শহীদ ইসলাম পাপুল। তদন্তের সময় পাপুল কুয়েতের পাবলিক প্রসিকিউশনের কাছে এই অর্থ দেওয়ার কথা স্বীকার করেছেন। সোমবার এই খবরটি নিশ্চিত করেছে আরব টাইমস। কুয়েতের অভিযুক্ত 2 এমপি হচ্ছেন সাদুন হাম্মাদ ও সালাহ খুরশিদ। বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগের ক্ষেত্রে পাপুলকে সুবিধা দেওয়ার জন্য নগদ ও চেকের মাধ্যমে এই ঘুষ নেন তারা। কুয়েতের পাবলিক প্রসিকিউশন জানায়, ওই 2 এমপির পৃষ্ঠপোষকতায় একটি চক্র কুয়েতে মানব পাচারের কাজ চালিয়ে আসছিল। একজন কুয়েতি এমপির মালিকানাধীন প্রতিষ্ঠানকে পাপুল মানব পাচারের কাজে ব্যবহার করতেন বলেও জানা গেছে। অভিযুক্ত 2 সংসদ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে দেশটির সংসদীয় কমিটি। কুয়েতে মানব পাচারের মামলায় গ্রেপ্তার এমপি শহীদ ইসলাম পাপুলের বিচার চেয়েছেন তার নির্বাচনী এলাকার বাসিন্দারা। তারা বলছেন, লক্ষ্মীপুর 2 আসনের এই সংসদ সদস্য নির্বাচনের পর এলাকায় তেমন যেতেন না। তার অনুপস্থিতির কারণে ফেরত গেছে সড়ক সংস্কারের বরাদ্দ। স্থানীয়দের অভিযোগ, নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন নয় বরং প্রভাব খাটিয়ে ব্যবসা প্রসারের চেষ্টা করেছেন পাপুল। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর 2 আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে জয়ী হন শহীদ ইসলাম পাপুল। আর সংরক্ষিত নারী আসনের সদস্য নির্বাচিত হন তার স্ত্রী সেলিনা ইসলাম। মানব পাচার ও ভিসা জালিয়াতির ঘটনায় গেল 6 জুন কুয়েতে গ্রেপ্তার হন পাপুল। পাপুলের নির্বাচনী এলাকা রায়পুরের বিভিন্ন সভা সমাবেশে নেচে গিয়ে সমালোচিত ছিলেন এই সংসদ সদস্য। তিনি যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ব্যবসায় সহযোগী ছিলেন বলেও দাবি স্থানীয়দের। তাদের অভিযোগ, এমপি নির্বাচিত হওয়ার পর এলাকায় তেমন দেখা যেত না তাকে। নির্বাচনের আগে দেয়া কোনো প্রতিশ্রুতি পূরণ করেননি পাপুল। উন্নয়নের কিছু দেখিনি এবং আমরা এই এলাকাতে তেমন কিছু দেশের মানুষ উন্নয়নের ছোঁয়া কিছু পাইনি। পাপুলের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি তার সহযোগীদেরও বিচারের দাবি স্থানীয়দের। শুধু পাপুলের বিচার না, শুধু পাপুলের এমপি হওয়ার পিছনে যারা জড়িত তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত। এদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত এমপি পাপুল আওয়ামী লীগের কেউ নয় বলছেন স্থানীয় নেতারা। যেহেতু জোটের প্রার্থী নেই, জেলা আওয়ামী লীগ রায়পুরে এসে মিটিং করে আমাদের সকল নেতাকর্মী, সকল সহযোগী সংগঠন সবাইকে নির্দেশ প্রদান করে জনাব কাজী শহীদুল ইসলামের ভোট করাবে। ওই দেশের নিয়ম অনুযায়ী যদি উনি অপরাধী হয় তাহলে উনি আইনের গতভাবে শাস্তি পাবেন। 30 বছর আগে মারাতিয়া কুয়েতি গ্রুপ অব কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীদের সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন শহীদ ইসলাম পাপুল। পরে নিজেই হয়ে ওঠেন সেই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক।
বগুড়া 1 ও যশোর 6 আসনে উপনির্বাচনে চলছে ভোট গ্রহণ। 200 আসনেই স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই সকাল 9টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে বিকেল 5টা পর্যন্ত। তবে সকাল থেকেই বগুড়ার কেন্দ্রগুলোতে ভোটারের উপস্থিতি ছিল কম, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি কিছুটা বাড়ে। প্রার্থীরা বলছেন করোনার ভয়ে অনেকেই ভোট দিতে আগ্রহী নন, তবে শেষ সময় পর্যন্ত তাদের ভোট কেন্দ্রে যেতে আহ্বান জানাচ্ছেন প্রার্থীরা। করোনার পাশাপাশি বগুড়ার নির্বাচনী এলাকায় পড়েছে বন্যার প্রভাব। পানিতে তলিয়ে যাওয়ায় সোনাতলা সারিয়াকান্দির 10টি কেন্দ্র সরিয়ে নেওয়া হয়েছে অন্যত্র। যশোরের কেশবপুরেও স্বাস্থ্যবিধি মেনেই সকাল থেকে ভোট দিচ্ছেন ভোটাররা। সকালে ভোটার উপস্থিতিও ছিল ভালো। ভোটের পরিবেশ নিয়েও সন্তোষ জানিয়েছেন অনেকে। এই 2 আসনের উপনির্বাচনে অংশ নেয়নি বিএনপি। রিটার্নিং কর্মকর্তারা জানিয়েছেন উপনির্বাচনে ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নতুন নেতা বানানোর জন্য আমরা ভোট দিতে আসি করোনার ভিতর দিয়েই। করোনার কোনো সমস্যা হচ্ছে না, তো আমরা দূরত্ব বজায় রেখে ভোটটা দিচ্ছি। কোনো ঝামেলা নেই, কিছু নেই, সুস্থভাবে ভোট হলো। উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য বা উন্নয়ন যাতে ব্যাহত না হয় সেই কারণে এই অঞ্চলের মানুষ নৌকা মার্কায় আবার ভোট দিবে এবং সেই জন্য আমিও বিশ্বাসী। যখনই ভোটারদের কাছে গেছি ভোটাররা একই কথা বলেছে। করোনাকালীন সময়ে মানুষের মৃত্যুর ভয় আছে, মানুষ তার দূরত্ব বজায় রেখে আসার চেষ্টা করতেছে। এই ভোট যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ হয় আমার বিজয় সুনিশ্চিত। কোরবানির পশু টানতে প্রস্তুত করা হচ্ছে মালবাহী ট্রেন। ঈদের আগে কয়েকদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে ঢাকা ও চট্টগ্রামে কোরবানির পশু সরবরাহ করা হবে। রেলমন্ত্রী জানালেন প্রতি গরুতে খরচ হবে 1.5 থেকে 2.5 হাজার টাকা। এই সিদ্ধান্তে খুশি বেশিরভাগ ব্যবসায়ী। করোনা ঝুঁকি এড়াতে এবার ট্রাকে কোরবানির পশু পরিবহন নিরুৎসাহিত করছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এর বিকল্প হিসেবে মালবাহী ট্রেনে রাজশাহী, পাবনা, নাটোর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুর, জামালপুর, ময়মনসিংহ সহ বিভিন্ন অঞ্চল থেকে গন্তব্যে পৌঁছে দেওয়া হবে পশু। ঢাকায় পশু ঢুকতে পারবে তেজগাঁও রেল স্টেশন পর্যন্ত। ক্রেতা, পশু ব্যবসায়ী ও খামারিদের সহায়তায় এ সিদ্ধান্ত হলেও মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ব্যবসায়ীরা। অসুবিধা একটাই, ওই গরু যে গরু কুরবানির গরু খাওয়াই না গরু, বুঝতে পারলেন, রাখি করা গরু, গরুর গায়ে হিট থাকবে বেশি। এই গরু গাড়ির ভিতরেই, ট্রাকের ভিতরেই মনে করেন এই অ্যাক্সিডেন্ট করে বেলাইতে 2-3টা করে। গরুকে যদি ট্রেনে আনা হয় তাহলে রাস্তায় চাঁদাবাজি মুক্ত হবে, চাঁদাবাজরা আসতে পারবে না, কোনো জঞ্জাট হবে না, মানুষ গরু নিরাপদে আপনার তার গন্তব্য স্থানে চলে যাবে। সবচেয়ে মজার ঘটনা হলো একটি গরু যদি ট্রেনে পরিবহন করা হয় তাহলে তার পরিবহন ব্যয় অনেকাংশে লাঘব হবে। রেল সংশ্লিষ্টরা জানালেন যেসব বিসি ওয়াগনে পশু টানা হবে সেগুলোর বেশিরভাগই আছে চট্টগ্রামে, কয়েকটি ঢাকায়। চাহিদা অনুযায়ী ব্যবহার করা হবে। রেলের তরফ থেকে এখনো কোনো সার্কুলার পাইনি। সার্কুলার পাওয়ার সাথে সাথেই আমরা ফিটনেস ওয়াগন দিব। আমরা রেলে ফিটনেস ওয়াগন ছাড়া দিব না, ফিটনেস ওয়াগন দিব যাতে আপনাদের গরুর ক্ষতি না হয় এবং গরু নামানোর জন্য ব্যবস্থা রেলে করবে যাতে গরু সুন্দরভাবে নামানো যায়। রেলমন্ত্রী বলছেন করোনা পরিস্থিতিতে পরীক্ষামূলকভাবে পশু পরিবহন করা হচ্ছে। ভালো সাড়া পাওয়া গেলে ভবিষ্যতে চালু থাকবে এই সেবা। রেল যদি একটা প্রতিযোগিতামূলক পরিবহন যদি ব্যবস্থা হিসাবে আমরা এটাকে আরও বহুমুখী হিসাবে গড়ে তুলতে পারি তাহলে এইটা যেমন শুরু হলো, ভবিষ্যতে হলে এইটা আমরা এইটার সুফলটা আমরা সাধারণ মানুষকে দিতে পারবো। রেল বিভাগ ধারণা দিয়েছে পাবনা থেকে একটি গরু ঢাকা আনতে খরচ হবে 1.5 থেকে 2 হাজার টাকা, আর চট্টগ্রামে 2 থেকে 2.5 হাজার টাকা। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনার সংক্রমণ এড়াতে স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট বসানোর নির্দেশনা থাকলেও তা মানা হচ্ছে না বেশিরভাগ জেলায়। ক্রেতা বিক্রেতারা মাস্ক ছাড়াই যাচ্ছেন হাটে, নেই সুরক্ষা সামগ্রী ব্যবহারে কোনো আগ্রহ। ইজারাদারদের অভিযোগ নজরদারি না থাকায় হাটে যাওয়া সবারই বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। রাজধানীর কাছের জেলা নরসিংদী, টাঙ্গাইল ও মানিকগঞ্জে পশুর হাটে অল্প জায়গায় কাছাকাছি রাখা হচ্ছে কোরবানির পশু। ক্রেতারাও মাস্ক ছাড়া ঘুরছেন গা ঘেঁষে, দিচ্ছেন নানা অজুহাত। আনতে মেলা করছি, গরু নিয়ে আসি তো পড়ে গেছে, আবার কিনে নিয়ে আসি, আনবার গেছে, আর জিবে থেকে পড়ে গেছে, আনবার গেছে, গামছাতে রাখছি। উত্তরাঞ্চলের সবচেয়ে বড় হাট রাজশাহীর সিটি হাটে স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি ক্রেতা বিক্রেতাদের। নাটোরের হাটগুলোতে দেখা যায়নি হাত ধোয়া কিংবা জীবাণুনাশকের কোনো ব্যবস্থা। কুষ্টিয়া ও চুয়াডাঙ্গার হাটগুলোতেও ক্রেতা বিক্রেতাদের মুখে নেই মাস্ক, উপেক্ষিত সামাজিক দূরত্ব মানার নিয়ম। গরু হাটে দেখলাম কারোর মাস্ক আছে, কারোর মাস্ক নাই। তো আমরা সবাই সচেতন হই, দূরত্ব মেনে চলি, তাহলে আমরা এটা থেকে বাঁচতে পারবো।
লক্ষ্মীপুর শহরের হাটগুলোতেও দেখা যায়নি হাত ধোয়ার কোনো ব্যবস্থা। ফেনীর হাটগুলোতে নজরদারি না থাকায় বাড়ছে সংক্রমণ ঝুঁকি। সেরকম কোনো মানুষের ভয় ভিত্তি নাইও, পুলিশ প্রশাসন একটু জোরদার বা নিরাপত্তা দিলে এলাকার লোকজনের জন্য ভালো। একই চিত্র মেহেরপুর, হিলি ও যশোরের পশুর হাটগুলোতেও। নজরদারির দায়িত্ব প্রশাসনের বলে এড়িয়ে যাচ্ছে হাট কর্তৃপক্ষ। এমনিতেও তো করোনার কারণে দীর্ঘদিন আমরা হাটে আসতে পারি নাই। হাটে আসার পরে অদ্যাবধি মেডিকেল কোনো টিমের সদস্য, ইভেন এমন কোনো ব্যক্তি আমাদের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করে নাই, আসা তো দূরে থাক। এবং সেক্ষেত্রে আমরা হাটে ব্যাপকভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। স্বাস্থ্যবিধি না মানার বিষয়টি স্বীকার করে হাটের নজরদারি বাড়ানোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। গরু টু গরুর যেন দূরত্বটা যেন কম হয়, সেটা যেন আমরা নিশ্চিত করবো। গরু কেনার জন্য যখন যায় বাজারের ভিতরে ঢুকে, তিনিও যেন ওইভাবে একজন আরেকজন ক্রেতার থেকে যেন দূরত্ব বজায় রেখে বাজারে চলাফেরা করতে পারেন, সে বিষয়টা আমরা নিশ্চিত করবো। হাট মানে হচ্ছে অনেক লোকের সমাগম, তারপর আমরা চেষ্টা করি যতদূর সম্ভব সকলে যাতে মাস্ক পরে আসে এবং সামাজিক দূরত্ব যতটা সম্ভব তার যাতে মেনটেন। প্রশাসন থেকে নির্বাহী অফিসার এবং সকলকে আমরা বলেছি যাতে তারা স্বাস্থ্যবিধি যাতে সকলে মেনে চলে সে বিষয়ে ব্যবস্থা করা। তবে বিক্রেতারা বলছেন করোনা সংক্রমণের ভয়ে এবার হাটে কমেছে ক্রেতার আনাগোনা, বিক্রি নিয়েও আছে শঙ্কা। মেহরিন জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। পণ্য পরিবহনে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে ভারত বাংলাদেশ ট্রান্সশিপমেন্ট কার্যক্রম। কলকাতার শ্যামাপ্রসাদ বন্দর থেকে 4টি কন্টেইনার পণ্যের প্রথম চালান 17 জুলাই পৌঁছাবে চট্টগ্রাম বন্দরে। এরপর নির্ধারিত মাশুল পরিশোধের পর সড়কপথে তা পাঠানো হবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে। তবে এই ট্রান্সশিপমেন্টের কারণে বন্দরে বাড়তি চাপের আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। কয়েক বছর ধরেই চলছে আলোচনা। দীর্ঘ সমীক্ষার পর এবছরের জানুয়ারি থেকে ভারত বাংলাদেশ কন্টেইনারে পণ্য পরিবহনের ট্রায়াল রান শুরুর কথা, কিন্তু করোনা ভাইরাস পরিস্থিতি ও ফি নির্ধারণ সহ নানা জটিলতায় থমকে যায় সে পরিকল্পনা। অবশেষে চট্টগ্রাম বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে শুরু হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যে কন্টেইনারে পণ্য পরিবহন। শুক্রবার বন্দরে পৌঁছাবে প্রথম চালানের 4টি কন্টেইনার। ইতিমধ্যে তা আনতে কলকাতার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দরে পৌঁছেছে জাহাজ এমভি সেজুতি। এটা একটা ট্রায়াল শিপমেন্ট হচ্ছে, এটা আমরা যদি সাকসেসফুলি রান করতে পারি, এটার প্রস এন্ড কনস এন্ড যদি কোনো কিছু ল্যাকিংস থাকে সেটার উপর বেস করে ফিউচারে এটা আরো মুভমেন্ট আরো বাড়বে। বন্দর ও কাস্টম ফি পরিশোধের পর তা সড়ক পথে পাঠিয়ে দেওয়া হবে আখাউড়া সীমান্তে। সেজন্য প্রস্তুত বন্দর কর্তৃপক্ষ। সেভেন সিস্টারের কত ডিমান্ড আছে, তাদের লাইফস্টাইল ইন্ডিয়ান উত্তরের থেকে অনেক কম, কি পরিমাণ হবে। যেমন এই ট্রায়ালে মাত্র 4টা কন্টেনার যাচ্ছে, 4টা কন্টেনার এরকম 200-400 কন্টেনার হইলেও আমাদের কোনো নাই, অসুবিধা নেই, আমরা 30 লাখ হ্যান্ডেল করি। ট্রান্সশিপমেন্ট পণ্যের পরিমাণ বাড়লে বন্দরে বাড়তি চাপ তৈরির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। সেজন্য আগে থেকেই সঠিক পরিকল্পনার দাবি জানিয়েছেন তারা। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বেতন ভাতা কমার পর এবার ছাঁটাই আতঙ্কে ব্যাংকাররা। খরচ কমাতে এরই মধ্যে কয়েকটি ব্যাংক কর্মী ছাঁটাই করেছে। করোনাকালে এমন পদক্ষেপকে অমানবিক বলছে ব্যাংকার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। যদিও কর্মী ছাঁটাই না করে আনুষঙ্গিক খরচ কমিয়ে আয় ব্যয় মেলাচ্ছে কয়েকটি ব্যাংক। আমানত ঋণের সুদহার নির্দিষ্ট করে দেওয়ার ফলে ব্যাংকের মুনাফা কমে যাওয়ার আশঙ্কা করছিলেন ব্যাংকাররা। এর ওপর যোগ হয়েছে করোনার ধাক্কা। করোনার কারণে দীর্ঘদিন প্রায় স্থবির অর্থনীতি, লেনদেন কমেছে আশঙ্কাজনকভাবে। ফলে ব্যাংকগুলোতে বাড়ছে লোকসানি শাখার সংখ্যা, আবার ঋণের কিস্তি আদায়ও বন্ধ। ফলে মুনাফা তলানিতে নামার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। পরিস্থিতি মোকাবিলায় অনেক ব্যাংকই কর্মীদের বেতন ভাতা কমিয়েছে। তবে কর্মীদের দুশ্চিন্তা কাটছে না। ঘোষণা দিয়ে ছাঁটাই করছে অনেক ব্যাংক, আবার কোনো কোনো ব্যাংকে ছাঁটাই চলছে গোপনে। যারা চাকরিচ্যুত হচ্ছেন বা যাদের প্রত্যেককরণ হচ্ছে তাদের কিন্তু প্রত্যেকের আপনি দেখবেন ফ্যামিলি সাইজ কি, তাদের ছেলেমেয়েরা মাত্র লেখাপড়া করছে, হয়তো কেউ স্কুল গোয়িং, কেউ কলেজ গোয়িং, ম্যাক্সিমাম হয়তো ইউনিভার্সিটি গোয়িং। এই পর্যায়ে যদি একটা চাকরিচ্যুত হয় তাহলে সে দাঁড়াবে। তবে ছাঁটাইয়ের ফলে অন্য কর্মীদের মনোবল ভেঙে যাবে বলে মনে করছেন অনেক ব্যাংক নির্বাহী। এ অবস্থায় খরচ কমাতে ভাড়া ভবন ছেড়ে দেয়া, বিদেশ ভ্রমণ বাতিল করা, প্রশিক্ষণের খরচ কমানোর মতো পদক্ষেপ নিচ্ছে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। আমরা দক্ষতা ও নজরদারি বাড়িয়ে অন্যান্য পরিচালন ব্যয় কমানো এবং বকেয়া ঋণ আদায়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি।
সেই লক্ষ্যে ব্যাংকের সকল শাখার ফ্লোর ভাড়া কমানোর জন্য ল্যান্ডলর্ডদেরকে ইতিমধ্যে চিঠি দেওয়া হয়েছে। এদিকে ব্যাংক খাতে শ্রম আইন পরিপালনে ঘাটতি দেখছেন বিশ্লেষকেরা। তারা জানান, কর্মী ছাঁটাই না করা ব্যাংকগুলোকে সরকার প্রণোদনা দিলে ঝুঁকি কমে আসবে। সরকার সেন্ট্রাল ব্যাংকের যে টার্গেট, মানে কোনো খাতেই যাতে চাকরি এফেক্টেড না হয়, ইকোনমি যাতে রিকভার করে, সেটার জন্য কিন্তু এটা কোনো আমার মনে হয় না যে রাইট ডিরেকশন। বেসরকারি 51 ব্যাংক ও 34 আর্থিক প্রতিষ্ঠানে কর্মী আছেন প্রায় 2 লাখ। এই ভবনটির ভাড়া বাবদ বছরে ব্যয় হতো প্রায় 5 কোটি টাকা। খরচ কমাতে ভবনটি ছেড়ে দিয়েছে এমটিবি কর্তৃপক্ষ। এমন উদ্যোগ নিয়েছে অনেক ব্যাংকই। তারা বলছেন, কর্মী ছাঁটাই না করে অন্যান্য উপায়ে খরচ কমালে তার ফল হবে ইতিবাচক। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই মুহূর্তে বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না। সংযোগ দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে শিল্প প্রতিষ্ঠানে দর্শক, দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে এই মুহূর্তে স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিং চলছে। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। কনসালটেশন লিমিটেড, ঢাকা। মোট পরীক্ষাগার 79টি এবং 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,988টি। নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 13,453টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 9,66,400টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে 3,163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 23 জন পুরুষ, 10 জন নারী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,913 জন পুরুষ, 78.92% এবং নারী 511 জন, 21.08%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের বয়স বিভাজনে 31 থেকে 40 2 জন, 41 থেকে 50 4 জন, 51 থেকে 60 6 জন, 61 থেকে 70 9 জন, 71 থেকে 80 11 জন এবং 81 থেকে 90 1 জন। এ পর্যন্ত যারা মৃত্যুবরণ করেছেন বয়স বিভাজনে 0 থেকে 10 বছরের 0.62%, 11 থেকে 20 1.16%, 21 থেকে 30 বছরের 3.14%, 31 থেকে 40 7.05%, 41 থেকে 50 14.48%, 51 থেকে 60 29.70% এবং 60 43.85%। 24 ঘন্টায় বিভাগ ভিত্তিক মৃত্যুর বিভাজন: ঢাকা বিভাগে 13 জন, চট্টগ্রাম 3 জন, রাজশাহী 4 জন, খুলনা 5 জন, বরিশাল 1 জন, রংপুর 2 জন এবং সিলেট বিভাগে 5 জন। এ পর্যন্ত বিভাগওয়ারি মৃতের সংখ্যা: ঢাকা 1208 জন, চট্টগ্রাম 626 জন, রাজশাহী 125 জন, খুলনা 133 জন, বরিশাল 89 জন, সিলেট 110 জন, রংপুর 77 জন এবং ময়মনসিংহ 56 জন। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন হাসপাতালে 29 জন এবং বাড়িতে 4 জন। হাসপাতালের শয্যা সংখ্যার তথ্য: ঢাকা মহানগরীতে ভর্তিকৃত রোগী সাধারণ শয্যায় 2069 জন এবং খালি আছে 4,236টি সাধারণ শয্যা। ঢাকা মহানগরীতে আইসিইউ শয্যায় ভর্তি আছে 100 জন এবং খালি আছে 42টি আইসিইউ শয্যা। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 339 জন এবং খালি আছে 318টি সাধারণ শয্যা। আইসিইউ শয্যায় চট্টগ্রাম মহানগরীতে ভর্তি আছেন 21 জন এবং খালি আছে 18টি আইসিইউ শয্যা সংখ্যা। সারা দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি আছেন সাধারণ শয্যায় 1,763 জন এবং খালি আছে 5,939টি সাধারণ শয্যা। আইসিইউ বেড শয্যায় ভর্তি আছেন সারা দেশে অন্যান্য হাসপাতালের 84 জন এবং খালি আছে 109টি আইসিইউ শয্যা। সারা দেশে সব মিলিয়ে শয্যা ভর্তি আছেন রোগী সাধারণ শয্যা 4,171 জন এবং খালি আছে 10,493টি শয্যা।
সারা দেশে আইসিইউতে সর্বমোট ভর্তি আছেন 205 জন এবং শয্যা খালি আছে আইসিইউ শয্যা 169টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 11,275টি, হাই ফ্লো ন্যাজাল ক্যানুলার সংখ্যা 158টি এবং অক্সিজেন কনসেন্ট্রেশনের সংখ্যা 115টি। 24 ঘন্টায় নতুন করে আইসোলেশনে যুক্ত হয়েছেন 861 জন। 24 ঘন্টায় আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 572 জন। এ পর্যন্ত আইসোলেশনে 38,131 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন 20,471 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 17,660 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 2,050 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইন 3,98,305 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড় পেয়েছেন 2,618 জন এবং এ পর্যন্ত ছাড় পেয়েছেন 3,36,662 জন। বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 61,643 জন। ফোন গ্রহণ করা হয়েছে গত 24 ঘন্টায় 1,62,858টি এবং এ পর্যন্ত ফোন গ্রহণ করা হয়েছে 1,63,93,348টি। অনলাইন প্ল্যাটফর্ম মুক্ত পাঠে হটলাইন সেবা দেওয়ার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক 16,481 জন। 24 ঘন্টায় এই সংখ্যা আরও 4 জন বৃদ্ধি পেয়েছে। স্বেচ্ছাভিত্তিতে সেবা দিয়ে যাচ্ছেন 4,217 জন চিকিৎসক। 24 ঘন্টায় স্ক্রিনিং করা হয়েছে 1,135 জনকে। এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 693 জন, সকল স্থল বন্দরে 285 জন এবং 2টি সমুদ্র বন্দরে 157 জন। এ পর্যন্ত 3টি আন্তর্জাতিক বিমানবন্দর, সকল স্থল বন্দর, 2টি সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং করা হয়েছে 7,54,888 জনকে। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 33,309 জন। দেশের করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে আমরা এতক্ষণ স্বাস্থ্য অধিদপ্তরের ব্রিফিংটি শুনছিলাম। চলে যাচ্ছি খবরের পরের অংশে। এই মুহূর্তে বাসাবাড়িতে নতুন করে গ্যাস সংযোগ দেওয়া হবে না। সংযোগ দেওয়ার খবর ভিত্তিহীন বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে শিল্প প্রতিষ্ঠানে দ্রুত ও সহজে গ্যাস সংযোগ দিতে সব পদক্ষেপ নেওয়ার দাবিও করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি গ্যাস চুরি ও অপচয় রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। গ্যাস সংকটের কারণে 2010 সালের 13 জুলাই থেকে আবাসিকে নতুন সংযোগ দেয়া বন্ধ রয়েছে। 2013 সালের 7 মে চালু হলেও কিছুদিন পর তা আবার বন্ধ করে দেয়া হয়। গত কয়েকদিন ধরে আবারও বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেওয়া শুরু হবে এমন খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন বিতরণ কোম্পানিতে নতুন সংযোগ পেতে যোগাযোগ করতে শুরু করেছেন গ্রাহকেরা। এ সুযোগে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নতুন গ্যাস সংযোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বড় অঙ্কের ঘুষ লেনদেনও শুরু হয়েছে। আবাসিকে নতুন করে গ্যাস সংযোগ দেওয়ার পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দিলেন জ্বালানি প্রতিমন্ত্রী। কোনো বাসা বাড়িতে আবাসিক খাতে কোনো রকমভাবে পাইপলাইনের গ্যাসের সংযোগ নতুন করে দেওয়া হচ্ছে না, হবেও না। এটা একটা স্পষ্ট বিষয়। এটা তো আমি পার্লামেন্টেও বলে আসছি, প্রকাশ্যেও বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী কয়েকবার বলেছেন। সুতরাং এখানে কোনো রকম দ্বিমত থাকার কোনো উপায় নাই। প্রতিমন্ত্রী জানান, আবাসিকে নতুন সংযোগ না দিলেও বিদ্যমান গ্রাহকদের জন্য সেবার মান বাড়ানো হবে। পাশাপাশি শিল্পে গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের যে পুরনো লাইনগুলো আছে সেই লাইনগুলোকে সাজানোর জন্য আমরা চেষ্টা করতেছি। আমাদের যে লিকগুলো পেরিয়েছে সেই লিকগুলোকে ডিটেক্ট করে সেই লিকগুলো সারানোর জন্য ব্যবস্থা নিতে যাচ্ছি। পরিকল্পিত শিল্প এলাকায়, আবারও বলি, পরিকল্পিত শিল্প এলাকায় গ্যাস সংযোগ আমরা চাওয়ার সাথে সাথে সমস্ত কাগজপত্র ঠিক থাকলে আমরা সংযোগ দিচ্ছি। সারা দেশে 6টি সরকারি কোম্পানি গ্যাস বিতরণে নিয়োজিত রয়েছে। তাদের বৈধ গ্রাহক সংখ্যা 40 লাখের কাছাকাছি হলেও দীর্ঘদিন নতুন সংযোগ না দেয়ায় কয়েক লাখ অবৈধ গ্রাহক গ্যাস ব্যবহার করছেন। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। দিনটি স্মরণে রংপুরে নানা কর্মসূচির আয়োজন করেছে মহানগর ও জেলা জাতীয় পার্টি। কবরে জিয়ারত, কোরআনখানি, আলোচনা সভা সহ দিনভর থাকছে বিভিন্ন কর্মসূচি। দুর্নীতি ও শোষণমুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠায় এরশাদের আদর্শ ও কর্ম বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার কথা জানান দলের নেতাকর্মীরা। গত বছর 14 জুলাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে মারা যান এরশাদ। 16 জুলাই রংপুরের পল্লী নিবাসে সমাহিত করা হয় তাকে। এরশাদ ছাড়া জাতীয় পার্টি যে একটা এতিম হয়ে আছে, এরশাদকে আমরা অনুভব করতেছি। আজকে ওয়াদাবদ্ধ যে তার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। হোসেন মোহাম্মদ এরশাদ যেগুলো তার চিন্তা চেতনার মননে
স্বপ্নে লালন করতেন, কিছু বাস্তবায়ন করেছেন, কিছু বাস্তবায়ন করতে পারেন নাই। তার অসমাপ্ত কাজ এগুলো বাস্তবায়ন করা, হ্যাঁ, এটাই হলো জাতীয় পার্টির কর্মীদের কাজ। সেটা ইনশাল্লাহ আমরা করব। করোনা মোকাবিলায় বিশ্বের অনেক দেশ ভুল পথ অনুসরণ করছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক জানান, যেসব দেশ সঠিক ব্যবস্থা গ্রহণ করেনি সেখানেই বাড়ছে ভাইরাসের প্রকোপ। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করেন তিনি। এদিকে বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 1,95,000-এর বেশি মানুষ। এ পর্যন্ত আক্রান্ত 1,32,28,000 ছাড়িয়েছে। একদিনে প্রাণ গেছে 3,500-র বেশি মানুষের। এ নিয়ে মোট প্রাণহানি 5,74,000-এর বেশি। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু ব্রাজিলে, নতুন 770 জনের মৃত্যুর সাথে দেশটিতে মোট প্রাণহানি প্রায় 73,000। এরপরই ভারতে একদিনে মারা গেছে 540 জন। নতুন করে 23,000 সহ দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে 9 লাখ। এছাড়া যুক্তরাষ্ট্রে 465, মেক্সিকোতে 276, ইরানে 203 জনের প্রাণহানি হয়েছে। করোনা মহামারীর কারণে এবছর আরও 13,20,00,000 মানুষ চরম ক্ষুধার কবলে পড়বে বলে সতর্ক করেছে জাতিসংঘ। সোমবার এক প্রতিবেদনে সংস্থাটি জানায়, এতে 2030 সালের ক্ষুধামুক্ত পৃথিবী করার লক্ষ্য পূরণ হবে না। এদিকে বিশ্ব আর করোনার আগের স্বাভাবিক পরিস্থিতিতে ফিরবে না বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 2019 সালে ক্ষুধার্ত মানুষের সংখ্যা ছিল 69 কোটি, যা বিশ্ব জনসংখ্যার 8.9 ভাগ, যা এর আগের বছরের চেয়ে 1 কোটি বেশি। এসব মানুষের বেশিরভাগই এশিয়া ও আফ্রিকার। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা FAO বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে, করোনার কারণে গত বছরের চেয়ে এবার নতুন করে 13,20,00,000-এর বেশি মানুষ চরম ক্ষুধায় ভুগবে। 2030 সাল পর্যন্ত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা SDG অর্জন করতে পারলেও 84 কোটি মানুষ ক্ষুধায় ভুগবে। তবে করোনার কারণে 8 থেকে সর্বোচ্চ 13,20,00,000 মানুষ নতুন করে চরম ক্ষুধার্তের তালিকায় যুক্ত হবে বলে শঙ্কা করছি আমরা। প্রতিবেদনে বলা হয়েছে, 300 কোটি মানুষের স্বাস্থ্যকর খাবার কেনার সামর্থ্য নেই। এটা অপুষ্টিতে ভোগার অন্যতম কারণ। জনগণকে পুষ্টিকর খাবার সরবরাহ করতে সরকারগুলোকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে জাতিসংঘ। SDG 2 এর মূল বিষয় স্বাস্থ্যকর খাবারের মান খেয়াল রাখলে অপুষ্টি কমানো সম্ভব, তবে স্বাস্থ্যকর খাবার ব্যয়বহুল। এদিকে করোনার আগে মানুষ যে স্বাভাবিক জীবনযাপন করেছে, অদূর ভবিষ্যতে তেমন দিন ফিরে আসার কোনো সম্ভাবনা দেখছে না বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আমি স্পষ্ট করে বলতে চাই, অদূর ভবিষ্যতে আগের স্বাভাবিক অবস্থায় জীবন ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। তবে এই পরিস্থিতির একটা রোডম্যাপ রয়েছে, যেখানে আমরা এই রোগ নিয়ন্ত্রণ করতে পারি এবং জীবনযাত্রা চালিয়ে যেতে পারি। করোনা মোকাবেলায় বিশ্বের অনেক দেশ ভুল পথ অনুসরণ করছে বলেও জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। স্বাস্থ্যবিধি কঠোরভাবে না মানলে পরিস্থিতি আরও খারাপের আশঙ্কা করছেন সংস্থাটির মহাপরিচালক। সাদিয়া ফ্রেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নানা বিধিনিষেধে করোনা পরবর্তী ক্রিকেট কেমন হবে জানতে সবার নজর ছিল ইংল্যান্ড উইন্ডিজ প্রথম টেস্টের দিকে। সাউদাম্পটন টেস্ট দেখে আগামীর বার্তা পেয়েছেন আবু জায়েদ রাহি ও খালেদ আহমেদ। বিরতির পর মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জে কঠোর পরিশ্রম করতে হবে মানছেন 2 টাইগার পেসার। এশিয়ার কন্ডিশন স্পিনিং হলেও পেসারদের বাড়তি চ্যালেঞ্জ দেখছেন না রাহি। ফিরেছে আন্তর্জাতিক ক্রিকেট, স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় শক্ত গাইডলাইন। কতটা প্রভাব ফেলেছে পারফরম্যান্সে? সময় এসেছে সেই সবের হিসাব মেলানোর। বল শাইনিংয়ে লালাথুতুর ব্যবহার নিষিদ্ধ হওয়ার পর সবাই ভেবেছিল ভুগতে হবে পেসারদের, অথচ স্কোর কার্ড বলছে দর্শকহীন সাউদাম্পটন টেস্টে মোট উইকেট পড়েছে 36টি, যার 32টি গেছে পেসারদের নামের পাশে। প্রত্যাবর্তনে পরিবর্তন চোখে পড়েছে, সেটা বোধহয় ততটা প্রভাব ফেলেনি। হোল্ডার, গ্যাব্রিয়েল কিংবা স্টোকস, অ্যান্ডারসন, আর্চারদের বোলিংয়ে চোখ রেখেছিলেন টাইগার পেসাররা। তাতে স্বস্তি যেমন আছে, শঙ্কাও আছে। আগের নিয়মে কিন্তু ওরা শাইন করতেছিল, ঘাম লাগে তারপরে শাইন করতেছিল বলে, আর মুভমেন্টও ছিল। এটা গুড সাইন আমাদের জন্য। হয়তো আমরা টেনশন করতেছিলাম যে শাইন না করলে হয়তো বল মুভমেন্টই করবে না, বাট আমার কাছে ভালো লাগছে যে মুভমেন্ট করতেছিল কালকে। শুধু লালা দিয়ে যে শাইন করা যাবে তা না, অনেক কিছু অনেকভাবে শাইন করা যায়, পেন্টে করে শাইন করা যায়, গাম লাগিয়ে শাইন করানো যায়। তো পেসাররা ভালো করছে। আমার অবশ্যই পার্সোনালি আমার অবশ্যই অনেক ভালো লাগতেছে যে না, আসলে অনেকদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট ব্যাক করছে।
ইংলিশ কন্ডিশন পেস নির্ভর, কিন্তু এশিয়ায় পরিস্থিতি স্পিনারদের অনুকূলে, তাই পেসারদের চ্যালেঞ্জও এখানে অনেক বেশি। লম্বা বিরতি থেকে ফিরে আইসিসির বিধিনিষেধের সঙ্গে মানিয়ে পারফর্ম করা নিয়ে চিন্তা টাইগার পেসারদের। এশিয়াতে কোনো ম্যাচ হয় না এরকম, কিন্তু এশিয়ার উইকেটও ডিফারেন্ট। এশিয়া অথবা কোকাওয়াড়া বলে ক্রিকেট হবে, তো যেহেতু আমি দেখি নাই তাইলে আমি কোনো কিছু বলতে পারতেছি না। বাট ইংল্যান্ডের ম্যাচ দেখে মনে হইতেছে যে তেমন একটা প্রভাব পড়বে না ক্রিকেটে। ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পথ দেখিয়েছে, তা অনুসরণ করবে বাকিরা। তবে শীঘ্রই আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা হচ্ছে না বাংলাদেশের। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইউএফার আরোপিত 2 বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়েছে ম্যানচেস্টার সিটি। আদালতের রায়ে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আর বাধা নেই সিটিজেনদের। ম্যানচেস্টার সিটি তাদের অপ্রকাশিত আর্থিক হিসেব পরিষ্কার করেছে। সোমবার এই রায় দেয় ক্রীড়া আদালত। আর্থিক দুর্নীতি যে অভিযোগ ছিল ইউএফার, তার সুরাহা হওয়াতে নিষেধাজ্ঞা উঠে গেছে, পাশাপাশি জরিমানাও কমেছে ম্যান সিটির। 30 মিলিয়নের পরিবর্তে 10 মিলিয়ন ইউরো জরিমানা গুনতে হবে। 2012 থেকে 16 পর্যন্ত ম্যান সিটির আর্থিক হিসেবে গরমিল পেয়ে 2 বছরের জন্য ইউরোপিয়ান প্রতিযোগিতায় তাদের অংশগ্রহণ নিষিদ্ধ করেছিল ইউএফা। পরে এই রায়ের বিরুদ্ধে কোর্ট অফ আরবিট্রেশনে আপিল করে সিটি কর্তৃপক্ষ। এই ছিল 1 ঘন্টা বিরতিহীন সংবাদ দুপুরে আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।